কুহু স্টোরিতে আমি শুভ্রা। আজ আপনাদের একটা ভ্রমণ ইতিহাসমূলক অনুভূতির গল্প শোনাব। গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লেখিকার চিন্তাভাবনার সঙ্গে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে পাঠ করে শোনাব নবনীতা দেবসেনের লেখা আনন্দযজ্ঞ। এটি একটি ভ্রমণমূলক কাহিনী। চলুন শুরু করি। জগতে আনন্দযজ্ঞে কি সবারই নিমন্ত্রণ থাকে? মহাকবি মহত্ব করে যাই বলুন, থাকে না। আনন্দযজ্ঞ চিরন্তন, গেস্ট কন্ট্রোল, শর্ট লিস্টেড হতে হয়। আর যজ্ঞ মানেই আগুন আর আহুতি, হবেই চাই। আনন্দযজ্ঞ তো সোজা ব্যাপার নয়। সর্বস্ব মেধের ঘোড়া ছুটিয়ে বেরিয়ে পড়তে হবে, আঁটো গাঁট ছিঁড়ে। জীবনী যদি কখনো দয়া করে আঁটো গাঁটগুলো খুলে দেয়, তবেই না বেরিয়ে পড়া সম্ভব। আর সেইটাই হলো জগতের মহাযজ্ঞে যোগ দেওয়ার আমন্ত্রণ। তবে হ্যাঁ, জগতের যজ্ঞভূমিতে যার একবার ডাক এসে যায় সংসার সুখের পংক্তি ভোজে, তার কিন্তু আর নিমন্ত্রণ থাকে না। সে তখন আলাদা প্রাণী। যদিও গায়ে নেই কোনো লেবেল আঁটা, তবুও কেমন করে যেন সবাই বুঝে যায় ওর জামার নিচে ডানা আছে। ও ভিন্ন প্রাণী। তুমি নিজে যদি মনে করো তুমি মুক্ত প্রাণী, তোমাকে বদ্ধ প্রাণী করতে পারে হেন সাধ্য কারুর নেই। জ্ঞান হয়ে ইস্তক বাড়িতে শুনে আসছি খুকুটা বড় জংলি, বড্ড অসভ্য, কেমন খেপাটে। এতদিনে টের পেয়েছি জংলি হওয়াটা কিছু অন্যায় নয়। সবাই কি আর সভ্য হতে পারে? সবাই তো আর গৃহপালিত জীব হয় না। কেউ কেউ বন্য প্রাণী, তাদের বন চাই। আমি বুনো তো বুনোই। তোমার বনটা কোথায়? এই তো বুকের ভিতরে, কিন্তু অভয়ারণ্য। ও যিনি আঁকলে রাখার, তিনি ঠিক আগলে রাখেন। ভ্রমণ মানে কি পালানো? না, ভ্রমণ মানে ফিরে আসা। আমার কাছে ভ্রমণ মানেই ঘর বসত, শেকড় খোঁজা। ভ্রমণ চলে যাওয়া নয়, ফিরে আসা। প্রতিদিন এই যে চলে যাওয়া, এই যে হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া, প্রতিদিনকার এই খরচ হয়ে যাওয়া থেকে নিজেকে একটু একটু করে বাঁচানো। জমার ঘরে একটুখানি তোলা, 2 চামচে আমি। ভ্রমণ মানে নিজের সঙ্গে দেখা, নিজের হাতটি ধরে নিজের মুখোমুখি বসা। কি নবনীতা, কেমন আছো? দিন কাটছে কেমন? সুখেও নয় দুঃখেও নয়, তবে হ্যাঁ, যেমন কথা ছিল তেমনটি কাটছে না। কেমন কথা ছিল কি জানি, কে জানে। তবে এমন ধারা নয়, দিন যাচ্ছে দিন যায়। বিষাদে? বিষাদ বড় বিপুল শব্দ। বিষাদ হলেও তো ভালোই ছিল। তুচ্ছতায়, তুচ্ছতায় দিন কেটে যায়। কি অবহেলায় সূর্য ওঠে, কখনো যেন ডুবে যায়। নিজেই নিজের কাঁধে হাত রাখি, বলি চিয়ার আপ ওল্ড গার্ল। বুঝি কালান্তরে যাবে, ছাড়পত্র চাই? অথচ এমন কথা ছিল না, ছিল না। নেমন্তন্ন চিঠি তো পেয়েছিলুম, কিন্তু ভোজ ঠিক জমল না। ভুল ঠিকানায় পৌঁছেছি কি, ভুল পংক্তিতে বসে পড়েছি কি, নাকি আমি ভুল মানুষটা? কি জানি, কে জানে। পায়ে যেন বেরি, গলায় যেন ফাঁস। কেবল ইচ্ছে করে বেরিয়ে পড়ি, দৌড়ে চলে যাই, একটু ছুটে বেড়াই। ছোটোবেলায় পড়তে পড়তে আমার ইচ্ছে করতো একটু স্কিপিং করে নেবার, বারান্দায় গিয়ে একটু লাফিয়ে আসতুম। কে জানতো এখনও সেই ইচ্ছেটাই এমন করে থেকে যাবে বুকের মধ্যে? কে জানতো মধ্যদিনের রোদে যে বুকের ভেতরটায় এমনি দারুণ খরা লাগবে? কে জানতো জ্বলে যাবে মাঠকে মাঠ, সাধের বীজ ধানও পুড়ে লাল।
ভ্রমণ আমার বৃষ্টি। কিছুদিন না বেরোতে পারলে আমার মনে হয় গাছ পাথর হয়ে গেছি। তুমি জানতেও পারবে না চলমান জগৎ কখন তোমাকে চিরে চ্যাপ্টা করে রেখে যাবে। তুমি খাচ্ছ, দাচ্ছ, চাকরি করছো, ভাবছো বুঝি দিব্যি বেঁচে আছো, কিন্তু যারা তোমার কাছাকাছি আসবে তারা মরা মানুষের বাসি গন্ধ পাবে। ঘুরে যে বেড়ায় তার গা থেকে তাজা ঘাসের গন্ধ, টাটকা জীবনের সুরভি বেরোয়। ভ্রমণ জীবনের লবণ আর লাবণী। মানুষ না হয়ে সাপ হলুম না কেন, বছর বছর দিব্যি খোলস পাল্টানো যেত। এই খোলসটা আর যে সহ্য হচ্ছে না, কিন্তু ছাড়ি কেমন করে? প্রতিটি ভ্রমণে একটু করে খোলস ছাড়ার চেষ্টা, একটু মুছে যাওয়া, একটু ফিরে হওয়া। কিছু রিফুকর্ম, একটা নবজন্মের প্রয়াস, এক একটি মৃত্যুর পরিবর্তন। ভ্রম ধাতুর একটি অর্থ, জরায়ুর মধ্যে নবীন প্রাণের স্পন্দন জেগে ওঠা। সেই মানেটাই আমার সবচেয়ে যথাযথ বলে মনে হয়। আর বিভ্রম ধাতু থেকেই ভ্রম, সেটাও অভ্রান্ত। আমার কাছে ভ্রমণ একটা যৌগ, কিছুটা ভ্রম, বাদবাকিটুকু রমণ, দুইয়ে মিলে আমার ভ্রমণ। সাধেকি সাহেবদের জন্য এত মায়া হয়, ওরা তো ভ্রমণ করে না, আহা করে ট্রাভেল। আর ট্রাভেল করে মরবো কেন হাতের কাছে এমন ভ্রমণ থাকতে? ট্রাভেল আর ট্রাভেল একই শব্দ, উৎপত্তি ত্রাভাই থেকে, অর্থাৎ পরিশ্রম। ওরা ভ্রমণের মধ্যে দেখেছি খাটাখাটুনি, শ্রমণীয় দিকটা, আর আমরা রমণীয় আর ভ্রমণীয়টুকু। আরে আজ না হয় সাহেবরা এত ঘোরাঘুরি শিখেছে, আগে কি তাই ছিল? গুরুদেব সক্রেটিস বলে যাননি কি, একটা পাহাড় দেখো, একটা নদী, একটা সমুদ্র, সেই যথেষ্ট? ছি গুরুদেব, ছি, এটা জ্ঞানের যোগ্য উপদেশ হলো? আর প্লেটোকেও বলিহারি যাই। তিনি বিধান দিয়ে গেছেন 40-এর নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয়। এই সেদিনও অ্যাডাম স্মিথ সাহেব পর্যন্ত বলেছেন, অতি অল্প সময়ের মধ্যেই ভ্রমণ মানুষকে নষ্ট করে ফেলে, তাকে বেপরোয়া, অহংকারী, উড়নচণ্ডী আর দায়িত্বহীন করে দেয়। সব ভূমি থাকলে ঘটত না। কথাগুলো অবশ্য মিথ্যে নয়, খুব সত্যি, হাড়ে মজ্জায় খাঁটি। আমি তার জ্যান্ত প্রমাণ। সাধে আর কালাপানি পার হতে বারণ করতেন পণ্ডিতেরা, ভ্রমণে হাত পাগুলো লম্বা হয়ে যায়, বুকের ছাতিটা চওড়া। প্লেটো যে 40-এর পরে বেরুতে অনুমতি দিয়েছিলেন, সে কি আর না বুঝে? তখন মানুষ বাড়তির দিকে নয়, কমতির দিকে যায়। তখন মানুষ ছোট ছোট অভ্যাসের দাস, ছোট ছোট লাভ লোকসানের, আরাম আয়াসের দাস। দাস আর পালাবে কোথায়? যাক না। কিন্তু 40-এর আগেই যার পা লম্বা হয়েছে, সে 40-এ পা দেয়ই না, তার পা আর বয়সের গণ্ডিতে ধরাই দেয় না। যেমন আমার বাবা। আমার বিশ্বাস হয় না বাবার কোনো দিন 40 হয়েছিল। তাহলে কি আমরা পারতুম অমন পরমাশ্চর্য শুভক্ষণে বিলেত রওনা হতে? এ বিষয়ে সম্ভবত আমরা বাঙালির ইতিহাসে ঠাঁই পাবার যোগ্য। বিলেত যাওয়া ঠিক, বম্বেতে জাহাজ ধরব, ট্রেন বুকিং, হোটেল রিজার্ভেশন কমপ্লিট। এমন সময় শুভার্থীরা আছড়ে পড়লেন, সর্বনাশ হয়েছে। মঘা, অশ্লেষা, ইজ্জস্পর্শ যোগ প্লাস বৃহস্পতিবারের বারবেলা, এতগুলো একসঙ্গে নিষ্প্রয়োজন, যে কোনো একটাতেই যাত্রা নাস্তি। বাবা থামবেন তাতে? বললেন, আগে বরং বোম্বে মেলটা থামাও, সবাই একসঙ্গে পরের ট্রেনে যাব। অতএব লগ্ন দেখে শুনে মঘা, অশ্লেষা, ইজ্জস্পর্শ বারবেলা যাত্রা নাস্তির শুভ মুহূর্তে বাবা সপরিবারে 7 সমুদ্র পারে রওনা হলেন। গলায় গোড়ের মালা পরে হাসতে হাসতে জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, তোমরা বাবু একটু সাবধানে বাড়ি যেও, দিনক্ষণ নাকি সুবিধের নয়। আজকাল যারা বিলেতে আমেরিকায় যায়
তারা শুধু বিলেতেই যায়, সমুদ্র যাত্রা তাদের কপালে জোটে না। সে যেতুম বটে আমরা, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, পথ আর ফুরোয় না। 21 দিন 21 রাত্রি, পায়ের তলায় ঢেউয়ের দোলা, হাঁটুর ছন্দই পাল্টে যায় মানুষের। স্থলচর মাথার মধ্যে অন্য এক তরল গতির ধারণা ছলকে উঠতে থাকে। নোনা বাতাসে জীবনের স্বাদ গন্ধ আলাদা হয়ে যায়। আর চারিপাশে ওই নিঃসীম বিস্তার, কি আকাশ কি সমুদ্র, চরাচর ব্যাপ্ত বিশালতা, নীলিমা অবকাশ, নিস্তরঙ্গর মধ্যে সমুদ্রের শব্দহীন গাম্ভীর্য, বন্দরের জন্য উতল অপেক্ষা, দূরে অন্য জাহাজ দেখা দেবার রোমাঞ্চ। উড়োজাহাজিদের এসব শোভা জানাই হয় না। আকাশপথে দৃশ্য বলতে কি আছে? ওই পঞ্চভূত, দূর থেকে বিস্ফোরিত নয়নে ক্ষিতি অবকে নিরীক্ষণ করা, আর কাছ থেকে নিবিড় নীলিমাকে অর্থাৎ তেজ মুরুত বোমকে দেখা, সেই বা কতক্ষণ। বর্ধমান যাচ্ছি না বিলেত যাচ্ছি বুঝতে পারার আগেই পা মাটিতে ঠেকে যায়। আমি অনেক সমুদ্রের জল পেরিয়েছি। প্রথম বিলেত যাবার সময় জাহাজে যে সুইমিং পুল ছিল তাতে স্নানের সময় বাবা বলে দিতেন, এই জলটা কিন্তু আরব সাগরের, আজকের জলটা লোহিত সাগরের, এটা ভূমধ্য সাগরের জল। সে যে কি পরম রোমাঞ্চ আমি বলতে পারবো না। আর সেই বেলা 11টায় গোলাপি আইসক্রিম, জাহাজে ছোটদের খুব আইসক্রিম খাবার সুখ। জাহাজে সবাই ছুটতে থাকে, জাহাজের আবহাওয়াতেই আয়েশ আর স্বস্তি। প্রথমবার আটলান্টিক পার হই কুইন এলিজাবেথ 2-তে। এরোপ্লেন মানেই ভীষণ তাড়া, সুখ নেই। যে লোকটা চাকরি করতে যায় আর যে লোকটা বেড়াতে যায় দুটো কিন্তু এক মানুষ নয়। একজন খাঁচার পাখি আর অন্যজন উড়াল জানে। একজন আর একজনকে হিংসে করে। রঞ্জন বলে, বেড়াতে বেরোলেই দিদি অন্য লোক। মেয়েরা বলে, কলকাতায় ফিরেও তুমি অমন থাকো না কেন মা? মা বলেন, কলকাতার কুকুর সয় না। দীপঙ্কর বলে, কলকাতায় দিদির মিনিমাম থাকা উচিত। আমি বলি, কলকাতায় তো আমি থাকিই না। কলকাতায় যে থাকে সে তো অন্য লোক। এই শহরটাও আমার সেই চেনা শহর নয়, এই মেয়েটাও আমার চেনা মেয়েটা নয়। এই অজানা শহরে ওই অজানা অদ্ভুত মেয়েটা বাঁচলো কি মরলো তাতে আমার কি? কি ভয়াবহ ওর জীবন, নিঃসময় সঙ্গীহীন, সদা ব্যস্ত, নিজেকে নিয়ে তিতি বিরক্ত। ওই মেয়েটা কে? পান থেকে চুন খসলেই যার সর্বনাশ হয়, দিন রাত রুগ্ন। কেন যে ওই মেয়েটাকে লোকে আমি বলে ভাবে? আমার তো কোনো বিঘ্নই বিঘ্ন মনে হয় না, কোনো ক্রিয়াই অভ্রান্ত বলে আশা হয় না। সব বাঁচিলে ডিঙোনো যায়, সব ভুলই শুধরোনো সম্ভব। কোনো যুদ্ধই যুদ্ধ নয়, খেলা। ট্রেন মিস হলো, হলো তো হলো, নেক্সট ট্রেন। একটা না একটা গাড়ি একদিন না একদিন আসবেই, তারা কিসের? কিন্তু এটা তো ঠিক, সংসারের সঙ্গে লাগাম বাঁধা আমিটার মনে হয় না। তার সব কিছুরই মরণ বাঁচন সংগ্রাম, মন্ত্রের সাধন নতুবা শরীর পাতন। শরীর পাতনটাই হয়, মন্ত্র অসাধিত থেকে যায়। সংসারের দড়ি দড়া ছিঁড়ে কলকাতার আস্তাবল থেকে বেরোতে পারলেই সব সবুজ, সব শান্ত। কেবলই ইচ্ছা করে তাই বেরিয়ে পড়ি, চলে যাই। কিন্তু কোথায়, কখন, ছুটি দেবে কে, ঘর আগলাবে কে, কে কে? আজকাল আমার প্রায়ই মধুপুরের কথা মনে পড়ে। মধুপুরে আমাদের ছোট্ট সাদা বাড়িটার সামনে একটা বিশাল সবুজ মাঠ ছিল। তার এপারে একটা লাল মাটির পথ, আর ওপারে আরও বড় নীল আকাশ। ওই মাঠটাই আমি জেনে নিয়েছিলাম আসলে তেপান্তর। উত্তর দিকে কয়েকটা কালো পাথরের মস্ত মস্ত চাঁই এলোপাথারি বসানো, বেঁটেখাটো পাহাড়। একবার চড়তে পারলেই ব্যাস, ফুরিয়ে গেল।
না আছে গুহা, না আছে জঙ্গল। মাঠের দক্ষিণে একটা ছোট্ট রোগা খুব সুন্দরী বালিতীরতী নদী। নদীর ওপারে ছড়ানো ধান ক্ষেত, এপারে কুমোর পাড়া। চাক ঘুরিয়ে ঘুরিয়ে ওরা সাজি ভরে ছোটদের রান্না বাড়ির খেলনাতে। সেই কুমোরের চাকে চোখ রেখেই আমার দিনের চাকা ঘুরে যেত। সন্ধে আর শীত নেমে আসতো রোগা নদীতে খুদে রূপলি মাছেদের গায়ে রাঙা সোনা গলিয়ে। সোয়েটারের ওপর কোট চড়াতে বাড়ি ছুটতুম। পিছু পিছু ছুটত লিলি। ইদারার ইঁটের গাদার কোণে 4টে কুকুর ছানা হয়েছিল। মাটা কোথায় চলে গেল কে জানে। থেকে গেল কেবল লিলি। ছুটি ফুরোলে আমরা মধুপুর ছেড়ে লিলিকে ছেড়ে চলে এলুম স্কুলের রাজ্যে, কলকাতায়। সেই ধান ক্ষেত আর পাহাড় নিয়ে খোলা মাঠটা, ইদারা আর গোলাপ ফুল নিয়ে সাদা বাড়িটা, রূপলি মাছ আর সোনালি সৌন্দর্য নিয়ে ঝিরিঝিরি নদীটা পিছনে পড়ে রইল। কিন্তু পিছনে পড়ে রইল কই? এই তো আজও, এত বছর পরেও বুকের মধ্যে সেই মাঠে স্মৃতির বাতাস শনশন করছে। সেই কুমোর বাড়ির চাক ঘুরছে বনবন। দু হাতের মধ্যে টকাটক উঠে আসছে নিটোল স্মৃতির ভাণ্ড। লিলি কচি গলায় ভৌ ভৌ করে ছুটে ছুটে আসছে এক্কা গাড়ির পিছু পিছু। যতক্ষণ না মালির ছেলেটি এসে ওকে কোলে তুলে নিচ্ছে, ওই ছেলে আমার খেলার সাথী ছিল। ওর সঙ্গেই আমি পাহাড়ে উঠি, পেয়ারা গাছে চড়ি। এই তো আমি ইদারার পাশে গামছা পরে গুটিসুটি মেরে বসে আছি, আর ছোট্ট বালতি করে জল তুলে ও আমার মাথায় ঢেলে দিচ্ছে। শীতের ভয়ে আমার যতই কাঁপুনি, ওর ততই হাসি। ওর হাতে সব সময় একটা ছপটি থাকে, তাই দিয়ে পেরে দেয় বুনো কুল, উঁচু ডালের পেয়ারা। কিন্তু ওর নাম কি? গলায় মাদুলি বাঁধা, রুক্ষ চুল। ওই ছেলেটার নাম কি? এই ছেলে, তোর নাম কি রে? রেলগাড়ির ঝাঁকুনিতে এক্কা গাড়ির ধুলোয় স্টেশনের হাঁকে ডাকে আমার মনের তার বাঁধা, শরীরেরও। ট্রেনের মধ্যে ঘুম ভাঙিয়ে মা ঝাঁকুনি দিচ্ছে। খুকুরে, ওট ওট, ওই দেখ হলদিঘাট দিয়ে যাচ্ছি আমরা। হলদিঘাট? পানিপথের যুদ্ধ? হ্যাঁ হ্যাঁ, রানা প্রতাপ রে। মার সেই উত্তেজনা আমার চেয়ে একটুও কম ছিল না। কিংবা গুম গুম শব্দে গভীর রাত্রে ট্রেনের মধ্যে ঘুম ভেঙে গেল। বাবা খুশি হয়ে বললেন, উঠে পড়েছিস? ওই দেখ কত বড় নদী, গোদাবরী। সবগুলো নদী দেখিয়েছিলেন বাবা, কৃষ্ণা, কাবেরী, নর্মদা। সেবার অনেক ঘুরেছিলুম দক্ষিণ ভারত। মহাবলীপুরমে যা দেখেছিলুম, পরে গিয়ে দেখেছি তার অনেকখানি জলে ডুবে গেছে। কিন্তু রাত 2টোর গোদাবরী ব্রিজ বুকের মধ্যে এখনও প্রতিধ্বনি তুলে চলেছে। মাঝরাত্রের লণ্ঠনের আলোয় গাছের তলায় হাওয়াই দ্বীপের সুন্দরীদের ঘাসের ঘাগরা পরে আলোহা নৃত্য দেখে। কিংবা হঠাৎ বাঁক ঘুরেই বরফ ঘেরা ফুজিয়ামা পাহাড়ের চূড়ো দেখতে পেয়েও সেই আশ্চর্যের তুলনা পাইনি। তবে হ্যাঁ, ছেলেবেলায় নালন্দা দেখে যে উত্তেজনা হয়েছিল, বড় হয়ে ক্রিট দ্বীপে গিয়ে ল্যাবিরিনিথ দেখে প্রায় তেমনই ছেলে মানুষই রোমহর্ষণ হয়েছিল আমার। তবে এও সত্যি, এথেন্স দেখে অতটা উত্তেজিত লাগেনি ডেলফাইয়ের সূর্য মন্দির দেখে যেমন। অপরূপ গ্রীস, তখন 9 মাসের শিশু পেটে। ইজিয়ান সমুদ্রে খুব সাঁতার কেটেছি মনের সুখে। 150 মাইল বাসে পাহাড় ডিঙিয়ে ডেলফাই গেছি। জাহাজে চড়ে গ্রীসের দ্বীপেও ঘুরেছি। পরে ডাক্তার বলেছেন, কি সর্বনাশ, ভগবানই শিশুটাকে বাঁচিয়েছেন, কি কাণ্ড। বাবা মার সঙ্গে 7-8 বছর বয়সে সদ্য রাজকাহিনী পড়বার পরে গেছি রাজপুতানা বেড়াতে। অবাক চোখে হাঁ করে গিলেছি মেবারের দৃশ্য। সেই গল্পে পড়া চিতোরগড়, উদয় সিংহের ধাত্রীপান্নার সেই পান্নামহল, রানী পদ্মিনীর জহরব্রতের কুয়োটি দেখে কেঁদে ফেলেছি। মীরাবাই আর রানা কুম্ভের বিয়ের সভাঘর দেখে মুগ্ধ হয়েছি।
আর চিতরেশ্বরীর সেই মেয়ে ভুখাহু স্বপ্ন দেওয়া মা কালীর মন্দির দেখে সারা গায়ে কাঁটা দিয়েছে। ভাগ্যিস ওই বয়সে দেখেছিলাম, তখন না দেখে আজ যদি দেখতুম ও সব জায়গায়, পেতুম সেই অসীম বিস্ময়ের আর অগাধ আহ্লাদ। বোধহয় না। নালন্দার ধ্বংসাবশেষ দেখে যেরকম অভিভূত হয়েছিল সেই 8 বছরের মেয়েটি, পরে 38-এ বিক্রমশিলার অবশেষ দেখে তার অনুমাত্র সে ফেরত পায়নি। কেন পেলুম না? 30 বছরের পাঁচিল না, সঙ্গী বিভ্রাট। ভ্রমণের পক্ষে সঙ্গটা খুব জরুরি। হয় একলা বেরাবো, নইলে সঠিক সঙ্গী চাই। সঙ্গী গড়বড় হয়ে গেলেই সবই বৃথা ভ্রমণ, বিভ্রমণ। সঙ্গ এবং সময় দুটোই জরুরি। কার সঙ্গে এবং কখন? সেই ছেলেবেলায় নোতরদাম গির্জের ঘণ্টাঘর দেখে সেই যে মনে হয়েছিল এইখানে কোয়াসিমোদো সেই হ্যাঞ্চব্যাক ছিল, পরে 1000 বার নোতরদামে গেছি, তার কথা মনে পড়েনি? লোটাস উইন্ডোর শিল্প সৌন্দর্য নিয়ে মাথা ঘামিয়েছি, সেই রোমাঞ্চ আর পাইনি। তবে 12 বছর বয়সে ব্রিটিশ পার্লামেন্টের চার্চিল আর অ্যাটলি সাহেবকে দেখেছি ভেবে আজ যতটা তীব্র রোমাঞ্চিত হই, সেদিন দেখে ততটা ঘটেনি। বরং বাবা মার ওপরে দারুণ রাগ হচ্ছিল। কি দরকার ছিল আমাকে শাড়ি পরিয়ে বড় মেয়ে সাজিয়ে ভেতরে ঢোকানোর? বোরিং যত সব সভা চলছিল রাজনীতির। চুরুট মুখে মোটা চার্চিলকে চিনতে পেরেছিলাম সহজেই, ওই যা 1 মিনিটের জয়ের সুখ। অ্যাটলিকে চিনতে পারিনি, বাবা দেখিয়ে দিলেন। খিদে পেয়েছে, জল খাবো, বাথরুমে যাব ইত্যাদি বহু কিছু বলে বলে তবেই সেখান থেকে বের করতে পেরেছিলাম বাবা মাকে। তেমনি বিরক্ত লেগেছিল একটা দীর্ঘ শবযাত্রার পিছু পিছু যেতে। গোল্ডার্স গ্রিন কবরখানার গিয়ে সেই সবাধারে বাবা মা আবার মালা দিলেন। যিনি মারা গেলেন পরের সপ্তাহেই বাবার সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। বুড়োর নাম বার্নার্ড শ। ভ্রমণ আমার জীবনে বারে বারে নানাভাবে এসেছে, নানান নবনীতাকে উদ্ঘাটিত করেছে আমার ভিতরে। তবে বাল্যে কৈশোরে বাবা মার সঙ্গে সেই যে বেরিয়েছি, পরে অমর্ত্যর সঙ্গেও প্রচুর ঘুরেছি, কিন্তু দুটোতে আনন্দের জাত আলাদা। অমর্ত্যর সঙ্গে ঘোরার মধ্যে কোথায় যাচ্ছি তার চেয়েও আমরা দুজনে কোথাও যাচ্ছি এটাই বেশি আনন্দের ছিল। উনি খুব ব্যস্ত মানুষ, সময় করে বেরোতে পেরেছেন এটাই মস্ত ব্যাপার। বাবা মাকে তো আলো বাতাসের মতো নিষ্পন্দ অধিকারে পেয়েছি, তাদের সঙ্গে গেলে দ্রষ্টব্য স্থানটাতেই মনোযোগ পড়েছে বেশি। অমর্ত্যর ট্যুরিস্ট স্বভাবের মন নয়। ফটো তোলা, ঐতিহাসিক স্থল দেখা এসব একদম পছন্দ হতো না। ওর উদ্দেশ্য রিল্যাক্স করা, ছুটি উপভোগ। আমার আবার বাঙালের মতো আদেখলে স্বভাব, গির্জা, মিউজিয়াম, প্যালেস এসবেও লোভ। বোধহয় ছেলেবেলায় বাবা মার সঙ্গে অত ঘুরে বেরিয়েই এই বেড়ানোর নেশাটা রক্তে ঢুকেছে। বাল্যের নিত্য নতুন বিস্ময়ের তুলনা নেই। সেই ইঁদুর ছানার আলমারির কোণটা দেখেই ওরে বাবা, পৃথিবীটা এত বড় নাকি বলার মতো অবস্থা হতো। রাজগীরে জরাসন্ধের পাহাড় দেখে যেমন লেগেছিল, তারপর তো দেখলুম লোহিত সাগরের জল মধ্য সমুদ্রে সত্যিই বেশ লালচে। দেখলুম সুয়েজ খালের হালকা সবুজ জলের তলা থেকে মিশরীয় ছেলেরা কেমন ডুব দিয়ে পয়সা কুড়োচ্ছে, গঙ্গা নদীতে ঝাঁপানো বাঙালি ছেলেদেরই মতন। ভূমধ্যসাগরে নীল জল, চিরবিক্ষুব্ধ বে অফ বিস্কে সব পেরিয়ে শেষে যখন টিলবেরি ডকে পৌঁছে টেমসের বুকে এসে থামলুম, তখনও কি বিশ্বাস হতে চায় এটাই বিলেত? কি হতাশই হয়েছিলাম টেমস নদী দেখে। তবে লন্ডন ব্রিজটা মন্দ লাগেনি, তবু ভালো, বিলেতের ছবির মতোই দেখতে। সহজে বিশ্বাস কি হতে চায়? যেমন জাহাজের ডেকে দাঁড়িয়ে ঝাঁকে ঝাঁকে উড়ুক্কু মাছকে উড়তে দেখেছি, এখানে জল ছেড়ে শূন্যে লাফিয়ে উঠছে। একটুক্ষণ বাতাস কেটে ফের ওরা ঝাঁপিয়ে জলে পড়ছে।
স্বচক্ষে দেখার আগে বইতে যখন পড়েছি উড়ুক্কু মাছের কথা, ঠিক বিশ্বাস করিনি। মাছ আবার ওরে! তেমনি বইতে যতই পড়ি না কেন, সত্যিই যে চোখে কোনো দিন নিশীথ রাতের সূর্য দেখতে পাবো তা কি ভেবেছি? সূর্য ড্যাব ড্যাব করে চেয়েই রইল। পাটে নামার নামটি নেই। ঘড়িতে সন্ধে পেরিয়ে মাঝরাত্রির হয়ে গেল, সূর্য আর ডোবে না। ঘুমোবো কি করে? রাতই হচ্ছে না তো। শেষে 12টা নাগাদ একটু সন্ধে সন্ধে হলো। গোধূলির মতো আলো হতেই মা মোটা মোটা পর্দা টেনে কম্বল চাপা দিয়ে শুইয়ে দিলেন। শুয়েছি কি শুইনি, ঘুমিয়েছি কি ঘুমাইনি, বাবা চেঁচামেচি শুরু করে দিলেন। লেপ কম্বল টেনে ফেলে দিচ্ছেন গা থেকে। আপ আপ আপ, গেট আপ, পশো পশো। লাফিয়ে উঠে ঘুম ঘুম চোখে জানালা দিয়ে দেখলুম কশ্যপ মুনির বংশধর রাত পোহাতে না পোহাতেই দিবা করে আসছে। আকাশে জবা ফুল হয়ে নমস্কার করছে। বাবা বললেন, ঘড়িটা দেখ খুকু, ঘড়িটা দেখ। ডবল সিটের কাঁচের পেছনে তখন উচ্ছৃঙ্খল কর্তার ভোর রাতে বাড়ি ফেরার মতো অসময় টলতে টলতে সূর্যিদেব উদয় হচ্ছেন। কবজিতে তখন রাত 2টো। যা নয় তাই, রাত বিরেতে এ কী অসৈরণ বলো দেখি। টাইগার হিলে যেটা ভোর 4টেই ঘটে, ইউরোপের উত্তরতম প্রান্তের রেল স্টেশনে এসে ওসলো থেকে নার্ভিক থেকে ট্রমসো উজিয়ে গিয়ে সেই ঘটনাটি মাত্র ঘন্টা 2 এগিয়ে নেওয়া। এই বই তো নয়, তার জন্য এত হাপিত্যেশ, এমন দৌড়াদৌড়ি। আরে ওই 2টো ঘন্টাই যে মোক্ষম 2 ঘন্টা, যা রাতকে দিন আর দিনকে রাত করে ফেলেছে। আর ফিওর দিয়ে যেতে যেতে মেরু সমুদ্রে আইসবার্গ দেখা, উফ কি সুন্দর! নীলচে সবজে বরফের বিশাল চাই সমুদ্র তলে ভাসছে। বাবা বললেন, বিশাল আর দেখছিস কি, বেশিরভাগটাই তো জলের তলায় ডুবে। জাহাজ একবার একটির সঙ্গে এক ধাক্কা খেলেই আমরাও টুপটুপ অক্কা পাবো। আর জাহাজও তেমনি মায়ের লক্ষ্মী ছেলেটি হয়ে হাত ধরে ফুটপাত দিয়ে চলেছে, অর্থাৎ পাড় ঘেঁষে ঘেঁষে সাবধানে। পাড় কীরকম? যত দূর দেখা যায় সাদা বরফে ঢাকা, জমিতে উঁচু উঁচু ঝাউ গাছ। ঝাউ গাছে ছিল তো? কি জানি, ভূর্য হতে পারে। আচ্ছা মা, এটাই কি উত্তর মেরু? ঠিক উত্তর মেরু না হলেও মেরু অঞ্চল তো বটে। কলকাতার স্কুলে মেয়ের পক্ষে হঠাৎ এই আবহাওয়ায় গিয়ে পড়া ঠিক রূপকথার মতো মনে হয়েছিল। আর যে নরওয়েজীয় শিশুগুলির সঙ্গে আলাপ হয়েছিল, একটি ভারতীয় ছোট মেয়েকে পেয়ে ওদেরও মনে হচ্ছিল বুঝি রূপকথার গল্পে ঢুকে পড়েছে। মার শাড়ি নিয়ে ওদের কি কৌতূহল, আমাদের গায়ের রং নিয়ে ওদের কি উল্লাস। শিশুরা তখন স্কুলে ইংরেজি পড়ত, গল্প করতে অসুবিধা ছিল না। এখন নিশ্চয়ই ভারতীয় দেখে দেখে তাদের চোখ ক্লান্ত। ইউরোপে আমি 3 জীবনে 3 রকম ভ্রমণ করলুম। অমর্ত্যর সঙ্গে বেড়াতে যেতুম গাড়িতে, কখনো দক্ষিণ ফ্রান্স, রিভিয়েরা, কখনো ইতালি, কখনো জার্মানি, অস্ট্রিয়া, আর বারবার শুধুই প্যারিস। বেশ কদিন ধরে কোলন থেকে মেইন্স পর্যন্ত রাইন ভ্যালি দিয়ে ঘুরেছি। রাইন নদীতে দুর্গের পর দুর্গ দেখতে দেখতে নৌকা বিহারও করেছি। দীর্ঘ দীর্ঘ ঘুরেছি রূপসী মোজেল নদীর ভ্যালিতেও, আঙুর ক্ষেতের দ্রাক্ষা রস রাজ্যে, কখনো সুইজারল্যান্ডের হ্রদে পর্বতে। আর এক রকম ঘোরা হয় এখন ঘুরি নিজে নিজে, জরুরি কাজের সুযোগে ফাঁক পেয়ে একটু ঘুরে নেওয়া। বাবা মার সঙ্গে ঘুরতুম রেলগাড়িতে, স্বামীর সঙ্গে মোটরে, এখন বাধ্য হয়ে উড়োজাহাজে। সময় ক্রমশই সংকীর্ণ হয়ে এসেছে, আর বদলে গেছে ভ্রমণের উদ্দেশ্য। আর আমার পরিচয়, কুমারীকালে দ্রষ্টব্য স্থলটা প্রধান ছিল, বিবাহিত জীবনে ছিল ছুটিটাই প্রধান, এখন কাজটা প্রধান। বেড়ানোটা উপরি, স্বদেশে অবশ্য বেড়ানোটাই হয় প্রধান, আর কাজটা উপলক্ষ। বিদেশে তা নয়। একলা ঘোরার নেশা আছে,
এই আমিটা এখন ভেতরে ভেতরে বড় লক্ষ্মী ছাড়া, বড় দিশেহারা। ঘর সংসার আমাকে আর টানে না। সংসারকে বড় কঠিন মনিব বলে মনে হয়। কয়েদখানা, চাপকে চাপকে পাপোশ তৈরি করে নেয়। সংসার মানেই হাজতবাস, মুক্ত কেবল সাধু সন্ন্যাসীরা, যাদের বাঁধা ঠিকানা নেই, পূর্ব স্মৃতিও নেই। বহতা নদী, রমতা সাধু। ভ্রমণ মানে জবা কুসুম শঙ্কার সূর্য, চৈতন্যের মধ্যে সূর্যোদয়। ভ্রমণের মধ্য দিয়ে সুতো গুটিয়ে আনি আমি, গোড়ার কাছে ফিরি। অমন ভ্রমণ চট করে হয় না, কখনো কখনো ঘটে যায়। যেমন হয়েছিল গত বছর পুজোর সময় হরিদ্বারে, ঋষিকেশে। অথচ এবছর গ্রীষ্মে বহুত ঘুরেছি। প্রথম আয়ারল্যান্ড ভ্রমণ, প্রচুর অবিশ্বাস্য স্থান এবং মনুষ্য আবিষ্কার। এই প্রথমবার রাশিয়া দর্শন, আবার আমেরিকা, আবার কানাডা, আরও বিশিষ্ট মনুষ্য আবিষ্কার। এক টানা 34 ঘন্টা ধরে আকাশে উড়েছি, লম্বা চওড়া ব্যাপার। কিন্তু গত বছর পুজোর ছুটির মতনটি আর হবে না। আকাশে সেই আলোই দেখা দেবে না আর। ঋষিকেশ, ঋষিকেশ, আমার মধ্যে স্থিত থাকো। মরি গঙ্গা, আমার রক্তস্রোতে প্রবাহিত থাকো। আর হিমালয়, তুমি থাকো আমার বিশ্বাসের গভীরে, অবিচল। আমার বুকের ভেতর যে কান আছে, সেখানে বাজুক ব্রহ্ম মুহূর্তের সেই অশ্রুতপূর্ব দৈব নৈশব্দ, সেই প্রস্তুতি। সাধু নই, কিন্তু সংসারও আমাকে গ্রহণ করেনি। আমার মুক্তি তারায় তারায়, সত্যি সত্যি ভব ঘুরে মেয়ে। যত্রতত্র ভোজনে আমার একটু অসুবিধা নেই, এবং হট্ট মন্দিরে শয়নেও না। অথচ উড়নচণ্ডী এদেরই বলে, এবং ত্রিভুবনে উড়নচণ্ডী মেয়েদের কেউ ভালোবাসে না। তাদের নিয়ে কেউ কবিতাও লেখে না। তাদের চোখ তো পাখির নীড়ের মতো হয় না, পাখির উড়ন্ত ডানার মতো হয়। সব পথ যেখানে এসে ফুরোয়, সেইখানের অপেক্ষায় থাকার কথা নয় সে নারীর। এ মেয়ে সে মেয়েই নয়। 1000 বছর ধরে যে পুরুষ পথ হাঁটেনি, তিনি তো নারীকে সঙ্গে নিয়ে হাঁটেন না, নারীরই কাছে এসে থামেন। দুদণ্ডের শান্তি জল আছে তার আঁচলায়, শরৎচন্দ্রের তালপাতার পাখা আর গরম লুচিতে, বুদ্ধদেবের 8 ঘন্টা নারীর আলস্যে। ওই একই প্রতীক্ষার বাণী, আতিথ্যের বাণী। এতদিন কোথায় ছিলেন? কিন্তু মেয়েদেরও যে দীর্ঘ পথ হাঁটতে হয়, মেয়েদেরও যে ক্লান্তি নামে, দুদণ্ডের শান্তির তেষ্টা পায়, সে কথাটি কেউই খেয়াল করে না। ভ্রমণ আমার একক পথ চলায় সেই শান্তি। নিজেই নিজের কাছে ভেসে উঠি একটা চরের মতন, যেখানে আশ্রয় নেওয়া যাবে। সত্যি ছুটি কি আমাদের আছে? সে মেলে কেবল সন্ন্যাসে। ঘড়ি পড়া মিটিং করা সন্ন্যাসে নয়, অন্য এক ঘড়িহীন অনন্ত সময়ের চেতনায়। মঠে নয়, মন্দিরে নয়, হয়তো অরণ্যে, পর্বতে। আমার তো ভরতমুনির দশা হয়েছে। এই মায়ার গেরো খুলতে না পারলে মুক্তি নেই। আপাতত এই ভ্রমণই আমার একমাত্র মুক্তি। ফুটফুটে জ্যোৎস্নায় হাসন্ত ধানক্ষেত আর ভাসন্ত শাপলা ফুলের ধার দিয়ে, ছায়া ছায়া বাঁশঝাড় আর নাম না জানা অন্ধকার গাছের তলা দিয়ে 3-4টে ঘুমন্ত গ্রাম পার হয়েছিলাম অতনুর বাড়িতে রাত 2টোর সময়। রবাহত অতিথিদের দেখে সে কি যত্ন, কি আপ্যায়ন। চা, বিস্কুট, মুড়ি, নাড়ু, হ্যাঁ জোয়ার দেখেছি বটে সেই রাত্রে। একই সঙ্গে জলের আর জ্যোৎস্নার জোয়ার। নৌকো পথ ভুলে উঠে ঢুকে পড়েছিল জলে ঢাকা ডাঙায়। মাঝি নেমে পড়ে ঠেলে ঠুলে কখনো ধান ক্ষেত থেকে, কখনো গেরস্তের উঠোন থেকে নৌকাকে ফিরিয়ে এনেছিল নদীর জলে। কানা উপছনো চরাচরব্যাপী চন্দ্রলোকের ঝোপঝাড়, শাপলা শালুকগুলোকে রুশোর আঁকা ছবির মতো, ফুলপাতা বন জঙ্গলের মতো অবাস্তব দেখাচ্ছিল। কাছেই বাঘ ডাকতে পারত, তার বদলে তীব্র তীক্ষ্ণ শীষ দিয়ে জ্যোৎস্না রাত্রির চিরে ফেলেছিল বাঘের মতোই এক রাত পাখি।
গড়ান বাইন গাছগুলোর কপাল পর্যন্ত জলে ডুবে গেছে, বন্যার ছবির মতোই দেখাচ্ছিল। ফেরার সময় ছিল ভাটা। কামদ ভর্তি খাঁড়িতে নেমে গুণ টানতে টানতে উজান বেয়ে নৌকা আনতে হয়েছিল। জল নেমে গেছে অনেক নিচে। বাইন গড়ান গাছগুলোর উঁচু ডালে ফুল ফলের মতো ঝুলে আছে গেঁড়ি, গুগলি আর শামুক। এবার বোঝা গেল হিমালয়ের মাথায় কি করে তিমির কঙ্কাল পাওয়া যায়। প্রাগৈতিহাসিক জোয়ার নেমে যাওয়ার কাহিনী সেটা। বন্ধুরা বকে, এত লোক বেড়াতে যায়, তোর বেলায় যত অঘটন ঘটে কেন? তোরই ভিসা ফুরিয়ে যায়, তোকেই পুলিশে ধরে, তোরই বাক্স ব্যাগটা খোয়া যায়, তোরই পাসপোর্ট, তোরই ট্রাভেলস চেক বই বারবার হারিয়ে যায় কেন? নিজের গাড়িটা না হয় অনবরত যত্রতত্র বিগড়ে ফেলেছিস, কিন্তু তুই মার্কিনী রেলগাড়ি পর্যন্ত বিগড়ে ফেললে কেমন করে? কি করে ম্যানেজ করিস এত গণ্ডগোল? বকুনি খাওয়া ছাড়া উপায় কি? সত্যি কথাই তো। সেবার শান্তিনিকেতন থেকে ফেরার পথে ল্যাংচা খেতে গিয়ে গাড়ির চাবি শক্তিগড়ে হারিয়ে গেল। কি করে ফিরলুম? অন্য একটা ফিয়াট গাড়ি দাঁড় করিয়ে তার চাবি নিয়ে স্টার্ট করে নিয়ে, চাবি ফেরত দিয়ে, ওই স্টার্টই বজায় রেখে রেখে যদ্দূর যাওয়া যায়। লেভেল ক্রসিংয়ে এসে নেক্সট ফিয়াট গাড়ি ধরো। এইভাবেই গাড়ি শুদ্ধ ছাত্রীদের এনে ফেলেছিলাম কিন্তু ডানলপ ব্রিজ পর্যন্ত। এই অসামান্য কীর্তির জন্য কেউ একটা বাহাদুরি তো দিলই না, উল্টে চাবি হারানো নিয়ে খোঁটা দিতে লাগলো। অথচ চাবিটা হারালো খোকন। আর মার্কিনী রেলগাড়িটা কি আমি ভেঙে ফেলেছিলাম? শিকাগো টু সান ফ্রান্সিসকো যাচ্ছি, পথে এইসা বরফ ঝড় হলো যে বুড়ো বুড়ো রেডউড ট্রি উপড়ে পড়লো রেল লাইনে, আর ফেদার নদীর সেতু গেলই ভেঙে। ট্রেন প্রায় পৌঁছে এসেছিল রসদ সংগ্রহের এক ঘাঁটির কাছে, তাই জল ফুরিয়ে গেল, খাদ্যও ফুরিয়ে গেল, সবার আগে চলে গেল বিজলি ব্যবস্থা। সে কি দুর্গতি যে কল্পনাতীত। প্রচণ্ডভাবে যন্ত্রনির্ভর নিশ্চিন্ত নিয়মানুগ দেশে এমন আজব কাণ্ডের জন্য মানসিক প্রস্তুতি থাকে না। সবাই খুব ঘাবড়ে যায়। সাহেবদের উদ্বেগ, শঙ্কা এবং আরতি চরমে উঠলেও আমাদের কাছে এসব তো নস্যি। এই ধরনের আশাতীত অবস্থাও ওদের হঠাৎ আত্মবিশ্বাস টলিয়ে দেয়, কিন্তু আমাদের এসব তুচ্ছ। আমি তো ফোকটে অ্যাডভেঞ্চার পেয়ে মহা আহ্লাদিত। রোগা ফেদার নদীর সে কি ধ্বংসময়ী রূপ! বন্যায় ঝড়ে বরফে স্ট্র্যান্ডেড হয়ে যাওয়া ট্রেনে আমার তো খুবই ভালো হলো, দারুণ মজা। দিব্যি গীতার স্থিতধীর প্রতিমূর্তি নিরুদ্বেগ ওরিয়েন্টাল উইজডম হয়ে মহল্লাসে বসে আছি। একবার ফলতা ফোর্ট দেখতে ছানাপোনাদের নিয়ে গেছি। গাড়ি বেঁকে বসলো, মুহূর্তেই জুটে গেল 200 কুচোকাচা পরামর্শদাতা। বিশ্বজিতের মোটর গাড়িটাও এইখানে খারাপ হয়ে গেছিল। বিশ্বজিৎ গাড়িটা সারালেন কি করে? সারায়নি, ঠেলতে ঠেলতে থানায় নিয়ে গেল। তবে তাই চলো। থানা 2 মাইল। পৌঁছলুম ঘন অন্ধকারে। গাড়ি উঠোনে রাখার বন্দোবস্ত করে পুলিশদের বললুম, এবার দয়া করে একটা লকআপে আমাদের কিছু জায়গা করে দেবেন ভাই। লকআপে? লকআপে কেন? কোথায় থাকবো এত রাত্রে বাচ্চা কাচ্চা নিয়ে? সেফটির পক্ষে লকআপটাই তো শ্রেষ্ঠ, পয়সাও লাগবে না। হই হই করে উঠলেন পুলিশ অফিসাররা। এই জন্য আমরা এতজন ভাই থাকতে সেফটির চিন্তা? লকআপে ছাড়া বুঝি বিনা খরচে থাকা যায় না? সে রাত্রে ভাইদের ব্যবস্থায় রাজার হালে থেকেছিলুম, গঙ্গার তীরে বাগান ঘেরা একটি বাড়িতে। তবে ভাইয়েরা সবসময় যে একরকম হয় তা নয়। সেবার দুর্গাপুর স্টেশনে 2টি ছেলের সঙ্গে আলাপ হলো। কথায় কথায় একজন বললে তাদের গ্রামে অপূর্ব পোড়ামাটির মন্দির আছে, অমিয় বন্দ্যোপাধ্যায় বইতে তার উল্লেখ আছে। তার বন্ধু বললে, চলে যান না দিদি, ওদের পুকুরে মাছের চাষ, পেট ভরে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে আসবেন। দিদি তো আঁচাবো কোথায় বলে তৈরি। গ্রামটি বাঁকুড়ায়।
দুবার বাস বদল করে বড় জোড়ায় নেমে সাইকেল রিক্সা নিয়ে বিশাল মাঠ পার হয়ে ওদের গ্রাম। ডাক্তারবাবুর সামনের বাড়ি বললেই দেখিয়ে দেবে। সকাল সকালে চলে আসুন, কাল নাইট ডিউটি আছে, দুপুরে বাড়িতেই থাকবো। দুটি ভাত মাছ খেয়ে আসবেন ভাইয়ের কাছে। অবশ্যই অবশ্যই, সে আর বলতে, কাল দেখা হবে। দুর্গাপুর গার্লস হাই স্কুলের টিচাররা কিছুতেই যেতে দেবেন না। পাগল নাকি? দাঁড়ান, টানা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। আমি তো চুপচাপ মেয়েদের নিয়ে ভোকাট্টা। বাস টাস বদলে রিক্সা টিক্সা নিয়ে হাজির হয়ে গেছি। দীর্ঘ পথ, ঠাঠা রোদে খিদে তেষ্টা বেশ জমে উঠেছে। আমাকে হাস্যবদনের সকন্যাদ্বয় দুয়ারে সশরীরে খাড়া দেখেই ছেলেটা অজ্ঞান হয়ে পড়বার জোগাড় হলো। বুঝলাম, বিশেষ কেলেঙ্কারি করে ফেলেছি। এটা কল্পনার অতীত ঘটনা। এ বাড়িতে ভাতের প্রশ্ন উঠলই না। আর বুঝতেই পারলাম মাছ চাষের গল্পটা গল্পই। অবশ্যই ব্যাপারটা ঘটে যাবার পরে যত্নের অভাব হলো না। চা মুড়ি এলো। বড়জোর বাস স্টপে ফিরে ডাল, চচ্চড়ি, পোনা মাছের ঝোল দিয়ে মোটা ভাত। খিদের মুখে দারুণ স্বাদ লাগলো। মেয়েরা অবশ্যই এখনও বলে, কেমন খেলে মা গরম গরম মাছ ভাজা ভাইয়ের বাড়িতে? কিন্তু দোষ তো ওদের নয়। শহরে লোকেরা মুখে কত কী তো বলে। আমার মতো শহরে বিবিটি কষ্ট করে সত্যি সত্যি যে ওদের বাড়ি যাবে, এটা ওরা বিশ্বাস করতে পারেনি। আমাদের কাজের মেয়ে শিলার বিয়েতে আমি যখন ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপের বাসে চড়ে সত্যি সত্যি ধলের খাল স্টপে নেমে পালান মাঝির বাড়ি পৌঁছালুম, সেখানেও এই রকম অপ্রস্তুত, সংকোচে আর সমূহ কেলেঙ্কারি ঘটেছিল। দুটো ডাব খেয়ে ফিরতে হয়েছিল ডায়মন্ড হারবারে। সাগরিকায় খেয়ে নিয়ে ট্রেন ধরে বাড়ি। গ্রামের লোকেরা আমাকে ঠিক সিরিয়াসলি নেয় না, আর শহরের লোকেরা একদমই নয়ই। লোহার সিন্ধুকে হাত ডুবিয়ে চায়ের পেয়ালা বের করতে করতে পোড়ামাটির মন্দিরে গাঁয়ের ছেলেটা আমার কাছে বলল, একা একাই নাকি কুম্ভে গেছলে? আচ্ছা দিদি, কি করে গেলেন? মেয়ে ছেলে হয়ে ভয় করল না আপনার? না, ভয় আর কারে কই। আমার দায় তো এখন ঈশ্বরের, ভয় ভাবনা তিনিই বুঝুন, আমার কি। তাই যত্র তত্র নিশ্চিন্তভাবে যেতে পারি। একা তো নই, সঙ্গে তো সরকি বল্লম নিয়ে চলেছেন অলক্ষ্য চৌকিদারটি। তিনিই জুটিয়ে দেন চমৎকার সব সঙ্গী, সাপ্লাই করেন সহায় সম্বল আর রাত্রির আশ্রয়। এই অগাধ বিশ্বাসটা যিনি বুকের মধ্যে পুরে দিয়েছেন, তিনিই নেন শেষ রক্ষার ভারটা। নইলে কিসের জোরে চলে গেলুম কুম্ভের ভিড়ে? কি করে অমন জবরদস্তি ঢুকে পড়ি ডাক্তার লালওয়ানের শোবার রুমে ঘুমোতে? আমি কি নির্বোধ, নাকি মেয়েই নই, নাকি বদমতলবে? সে আপনারা যা খুশি ভেবে নিন। আমার সত্যি গঙ্গাদ্বীপের ধুলো ভরা রাস্তায় কম্বল পেতে শুতে একটুও ভয় করেনি। কাশীর ধর্মশালায় অচেনা 6টি পুরুষের সঙ্গে একটা ঢালা তক্তা বসে নাক ডাকিয়ে ঘুমোতে দ্বিধা হয়নি। এমনকি তাওয়াংয়ের মতো পাণ্ডব বর্জিত দেশে, হিমালয়ের নির্জন গ্রামে, মোম্পা লামার তিব্বতী বাড়িতে গিয়েও কুটুম বাড়ি যাবার মতো আদর যত্ন জুটে যায় আমার কপালে। ঠিক যেমনটি জোটে রাত দুটোয় সুন্দরবনের গ্রামে। কিসের ভয়? অনেক ঘুরেছি, লোভ করি না, অতৃপ্তি নেই, তৃপ্তিও না। যথেষ্ট বলে ভ্রমণে কোনো শব্দ নেই। এরপরে খুলে যাবে গ্রহান্তরে ভ্রমণের পথ, কুন্ডু স্পেশাল টু জুপিটার। অবশ্য তখনও আমি চেষ্টা করব হিচ হাইক করতে। শরীর দেবে তো? দেবে দেবে, খুব দেবে। ভ্রমণ কি শুধু দেশই দেখায়? ভ্রমণ আমাকে মানুষও দেখায়। একা একা ঘুরেই আমি সবচেয়ে আনন্দ পাই। এই ভ্রমণের কল্যাণে আমার প্রচুর বন্ধু লাভ হয়। চিরদিনের বন্ধু কেউ হয় কি না জানি না, তবে এরা সবাই পথের বন্ধু। কত যে ভালো লোক আছে এই পৃথিবীতে, তার ইয়ত্তা নেই। ভ্রমণে আমি মোদ্দা কথা এই শিখেছি যে মানুষ মানুষেরই বন্ধু।
মানুষ মানুষের আশ্রয়। রোজ রোজ কলকাতায় ট্রামে বাসে কেরোসিনের লাইনে এই কথাটা ভুলেই যাই। ভ্রমণ আমাকে মনে পড়িয়ে দেয় জীবন নয় জীবন সংগ্রাম। কাদের ভরসায় আমি ঘুরে বেড়াই? ঘরে আমার লোকবল না থাক, পথে আমার লোকবল ঢের। 1976 সাল, বুদাপেস্টে ড্যানিউব নদীর মার্গিট সিরগট দ্বীপে হাঙ্গেরিয়ান ভাষার কার্মেন অপেরা হচ্ছে। কিছু বুঝতে পারছি না, খুবই শীত করছে। উঠে এলুম, পাক থেকে বেরিয়ে সেতু বেয়ে এসেছি ডাঙায়, কিন্তু কি করে যে হোটেলে ফিরবো জানি না। রাত প্রায় 12টা বাজে, পথ ভর্তি মানুষ, কিন্তু কেউই আমার ভাষা বুঝতে পারছে না। হঠাৎ একটা ছেলে এসে ইংরেজিতে বলল, তোমায় সাহায্য করতে পারি? হাতে চাঁদ পেয়েছি। গল্প করতে করতে ট্রামে গিয়ে চড়লুম। যেতে যেতে দেখি একটা পাহাড়ের মাথায় খুব জোর আলো। কি ওখানে? বুদা পাহাড়। ক্যাথিড্রালে আলো দিয়েছে, ওখানে আজ পিয়ানো কনসার্ট হচ্ছে। যাবে শুনতে? কি করে যেতে হয়? চলো, আমি নিয়ে যাচ্ছি। চলো তাহলে যাই। সেই ডাক্তারি ছাত্র লাসলো পুস্কাসের সঙ্গে চলে গেল বুদা পাহাড়ের ওপরে। রাত্রে যদিও তখন ঢের, এবং তাকে সত্যিই চিনি না, কিন্তু চিনে নিতে কতক্ষণ। কি ভালোই লেগেছিল সেদিন। কি চমৎকার পুরনো ক্যাথিড্রাল, কি অপরূপ পুরনো শহর, কি সুন্দর বাতি সাজিয়েছে, খিলানের পর খিলান। নদীর দিকে মুখ করে বসবার অজস্র আসন বাগানে, পাহাড়ের গায়ে বাগান। আমরা বাইরে বসে বসেই পিয়ানো শুনলাম। নিচে ড্যানিউব বয়ে যাচ্ছে, ওপরে পেস্ট শহর, বুদা আর পেস্ট মিলিয়ে বুদাপেস্ট নগরী। মুহূর্তেই লাসলোর সঙ্গে গভীর বন্ধুত্ব হয়ে গেল। রাত 3টেয় যখন হোটেলে ফিরলুম, শুনে বন্ধু বান্ধবরা খুব ভাবনায় পড়েছিলেন আমার জন্য। মানুষ তো এমনই, কে কখন কাছে চলে আসে, কাছের মানুষই দূরে সরে যায়। ভ্রমণের সময় পৃথিবীটা আমার খুব কাছাকাছি চলে আসে, আর সংসারে অনেক দূরে, আউট অফ ফোকাস, সরে যায়। যখন ঘুরে বেড়াই তখন প্রত্যেকটা মুহূর্ত কত সত্য, কত জীবন্ত। জগতের সঙ্গে একটার পর একটা নতুন সম্পর্ক পাতানো হয়। বসুধা যেন পরম আত্মীয় হয়ে ওঠে, এবং আত্মীয়তা হয় নিজের সঙ্গেও। নিজের হৃদস্পন্দনের ছন্দের সঙ্গে চেনাও হয় বেশ। কিছু ভ্রম, বাকিটা রমণ, দুইয়ে মিলে ভ্রমণ। মাইসোর রিজিওনাল কলেজে সামার স্কুলে পড়াতে গেছি। ওরাই নিয়ে যাচ্ছিল বেলুড়ে হালিবিড় দেখাতে। পথে বাস গেল ভেঙে। আমি 2 দিন বাদে ফিরে আসব কলকাতা। খুব মন খারাপ। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, বাস সারলে মাইসোর ফিরে যাব। হঠাৎ দেখি একটা বাস আসছে, বেলুড় হালিবিড় লেখা। হাত দেখিয়ে চেঁচামেচি করে থামিয়ে উঠে পড়লুম। পরে বুঝলাম ওটা একটা ট্যুরিস্ট বাস। আগে থেকেই টিকিট কিনে উঠতে হয়, কিন্তু বাসের গাইড ক্লিনার আর ড্রাইভারের সঙ্গে এমন প্রাণের বন্ধুত্ব হয়ে গেল, তারা আমাকে বিনা টিকিটেই বেলুড় হালিবিড় শ্রবণ বেলগোলা দেখিয়ে আনলো। পরদিনও আবার নিয়ে গেল উটি বেড়াতে। কিছুতেই একটা পয়সা নেওয়াতে পারলাম না। ওই যে সিস্টার ডেকে ফেলেছি আমরা, পয়সার প্রশ্নই ওঠে না। আর একবার গন্তব্য ছিল পূর্ব জার্মানি। একের পর এক প্লেনের কানেকশন মিস করে পূর্বের বদলে পশ্চিমে বার্লিনে গিয়ে পৌঁছলুম রাত 10:30টায়। ভোরবেলা পূর্ব বার্লিনে এয়ারপোর্ট থেকে ভাইমারের প্লেন ধরতে হবে। এখন যাই কোথায়? হাতে মার্ক নেই, এয়ার টার্মিনালেও ব্যাংক নেই, শহরেও ব্যাংক সব বন্ধ। থাকবই বা কোথায়? টার্মিনালটাও তো বন্ধ হয়ে যাবে। বসবার জায়গাও দেখছি না। ট্যাক্সি নিয়ে কোনো হোটেল যাবার উপায় নেই, ট্যাক্সিও ভাড়া দেবার পয়সা নেই। পশ্চিম বার্লিনে তো আসবার কথাই ছিল না। ক্রিসমাসের আগের সপ্তাহ, জব্বর শীত, বৃষ্টিও পড়ছে। হঠাৎ দেখি দীর্ঘ একটি ভারতীয় ছেলে। দৌড়ে গেলাম।
আপনি ভারতীয়? ধরে নিন তাই। কেন বলুন তো? মহা মুশকিলে পড়েছি ভাই, সব খুলে বললুম। ছেলেটি বলল, চলুন সিস্টার আমার সঙ্গে, কিছু ভাববেন না, আমার স্ত্রী কন্যা আছে, আপনার থাকবার অসুবিধা নেই। পথ থেকে নিয়ে গেল বাড়িতে। তার নাম আলম, দেশ লাহোর, পশ্চিম পাকিস্তানের ছেলে। আমাকে স্বস্তি দিতে বলেছে, ধরে নিন ভারতীয়। কিন্তু যখন জন্মেছিলাম তখন তো লাহোর ভারতবর্ষেই ছিল, কাজেই খুব ভুলও বলেনি। আলম সলজ্জ মুখে বলেছে পরে। ভোররাত্রে 4টের সময় তার স্ত্রী ডরথি আমাকে তুলে দিয়ে চা খাইয়ে সঙ্গে করে নিয়ে বেরুলো। ফাঁকা ঘন অন্ধকার, ভয়ে ভয়ে, যানবাহন শূন্য, বৃষ্টি ভেজা বার্লিনের রাস্তায় জুতোর প্রতিধ্বনি তুলে ডরথি আর আমি ছুটতে লাগলুম। প্রথমে ভূগর্ভ রেলে চড়ে এক জায়গায় যাওয়া, সেখানে ট্রেন বদল করে আবার এক জায়গায়। এইখানেই বাস স্টেশন। বাস নিয়ে আমি যাব সোনফেল্ড, পূর্ব বার্লিন এয়ারপোর্টে। দিনের প্রথম বাসটি ডরথি আমায় ধরিয়ে দিল 5টার সময়। উঠিয়ে দিয়েই ওর মনে পড়ল আমার কাছে তো টাকা নেই। হাতে গুঁজে দিল 1 মুঠো নোট, না গুনেই। ডরথি আলম আমার পুরো নামটা পর্যন্ত জানে না। পরে ওদের টাকা পরিশোধ করেছি, কিন্তু অদ্ভুত এক পরিস্থিতিতে। এমনও মানুষ হয়। তবু লোকে ভাবে আমি একা একা ঘুরি, চতুর্দিকে আমার পূর্বজন্মের সঙ্গী সাথীরা আছে না। কে বলেছে একা?